শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রওশনুরা সাকি। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ বাসিন্দা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অন্তত 50 জন আহত। শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। মন্দির মণ্ডপে চণ্ডী পাঠ, তারপর বিসর্জন ও ঘট স্থাপন। শুনছিলেন শিরোনাম। নিডল স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবারে বিস্তারিত। খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 50 জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পরে আজকের মতো উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে এ উচ্ছেদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। খুলনার মজগুন্নি এলাকায় 1987 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ আবাসিক প্লট তৈরি করে তা জনগণের মধ্যে বরাদ্দ দেয়। কিন্তু লটারিতে পাওয়ার পর টাকা পরিশোধ করলেও এই এলাকার 42টি প্লট 35 বছরেও বুঝে পাননি বরাদ্দকৃতরা। কারণ এসব প্লটে 172টি পরিবার বিভিন্ন সময়ে মাটি ভরাট ও দখল নিয়ে বসবাস করছে। আজ সকালে তাদের গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ করতে গেলে এলাকাবাসীর ব্যাপক বাধার সম্মুখীন হন তারা। এ সময় বিক্ষুব্ধরা উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার ও ভেকু ভাঙচুর এবং চালকের উপর হামলা চালায়। এলাকাবাসীর দাবি তাদের অনুকূলে প্লট বরাদ্দ দিতে হবে। এর আগে আরো 2বারে বাঙ্গার উচ্ছেদ নিয়েছে, যে ভাই লোক নেতারা ঠেকাই দিয়েছে। এরপর গতকালকে সন্ধ্যায় আসিয়া মাইকিং করিয়া যায়, রবিবার সোমবারের ভিতরে বুলডোজার দিয়া আপনাকে উচ্ছেদ করবো। এই আজকে সকালে এই উচ্ছেদ অভিযান চালু করতে আসছে। তাহলে একটা মানুষের ঘরের মাল জিনিস সরাইতে হইলো একটা দিন সময় লাগে, একটা বাড়ি ভাড়া নিতে হইলো 15 দিন 1 মাস সময় লাগে। সেই সময়টা দিচ্ছে না, আমাদের কোনো বাসস্থান দিচ্ছে না, ও হঠাৎ করে উচ্ছেদ। তাকে কেন, আমরা কোথায় যাবো? আমরা তো জনগণ। হাউজিং আলারা উচ্ছেদ করতে চায় আমাদের বাসস্থান দিয়ে, তারপরে এই জায়গা উচ্ছেদ করতে হবে। এলাকাবাসীর দাবি, বাস্তুহারা এলাকায় বসবাসরত ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা না করে গৃহায়ণ কর্তৃপক্ষের এই উচ্ছেদ অনৈতিক। আমরা তো এই দেশের নাগরিক, এই জায়গায় ভোটার, এই জায়গার সন্তান, এই জায়গার আমার ছেলে ফেলে সব এই জায়গায় বড় হয়েছে, আমার ছেলে ফেলে স্কুল কলেজ সব এই জায়গায়। তা আমরা কেন থাকতে পারবো না? জমি যদি বিক্রি করতে হয় তা আমাদের কাছে বিক্রি করুক। চেষ্টা করবো ঠেকানার, আনলে মরে যাবো। আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। সরকার যদি আমাকে না দেখে, আমাকে দেখবে কি? আমাকে তো মৌলিক 5টা অধিকার আছে, কিছু যদি নাও থাকে সরকারের দ্বারে। উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একটু ড্রাইভারের মুখে একটা আদলাইট লেগে সে মোটামুটি একবার পুরো হসপিটাল এসে, আমার প্রায় 20-25 জন পুলিশ সদস্য হসপিটালে গিয়েছে, সবাই ছোট ছোট ইনজুর্ড আছে। এমত অবস্থায় আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আজকের মতো অপারেশন এখানে কুইট করেছি। যদি ফার্দার ওনারা কোনো আবার সরকারি সিদ্ধান্ত নিয়ে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদেরকে আবারও সহায়তা করব। গৃহায়ণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বিভাগটি অবৈধ দখল উচ্ছেদের কাজ করছে। বাস্তুহারা কলোনিতে এর আগে 4 দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বিশৃঙ্খল জনতার কারণে তা সম্ভব হয়নি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হলো। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতে রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হলো। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ।
সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি প্রাঙ্গণে ভক্তিকণ্ঠে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাশ ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্তে আহ্বান জানান ভক্তরা। পরে চণ্ডীপাঠ, আগমনী সঙ্গীত ও গীতি আলেখ্য পরিবেশন করা হয়। দেবী আসবেন, আমাদের সেই আনন্দ, আমাদের সেই উচ্ছ্বাসা, আমাদের সেই আকাঙ্ক্ষা, দেবী এবারে এসে আমাদের সবাইকে শান্তি প্রদান করুন। সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের আজকের এই মহালয়া অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ করে এগিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে সকালে শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহালয়া। এরপর চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃবন্দনা, সমবেত নৃত্য ও মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্যসহ ছিল বর্ণাঢ্য আয়োজন। এটা আসলে আমাদের একটা ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছিলাম যে আমরা ভোরে উঠে আমাদের বাবা মা সবাই ডেকে তুলতো, আমরা সবাই মিলে রেডিওতে তখন মহালয়া শুনতাম। ঠিক সেইটা আসলে এই প্রজন্মের মধ্যে এই মহালয়াটা নাই। এটাকে নতুন করে আসলে নিয়ে আসার জন্যই আমরা শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আমরা এই আয়োজন গতবার থেকে শুরু করেছি। দেবী আবাহনের মধ্য দিয়ে মানিকগঞ্জের কালীবাড়ি মন্দিরে শুরু হয়েছে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। নারায়ণগঞ্জে উলুধ্বনি, চণ্ডীপাঠ, পূজা অর্চনা ও নৃত্যগানের মধ্য দিয়ে দেবীকে মর্তে আহ্বান করেন ভক্তরা। আজকের থেকে একটা শ্বাসসংগ্রাম, এবং আমরা চাই যেভাবে আমরা একটু আগে দেখলাম যে অশুভ শক্তিকে পরাভূত করা হয়েছে, আমরা চাই সারা পৃথিবীর মানুষজন এই অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে শান্তি ফিরে আসুক। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি সহ সারা দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামী 28শে সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা। এবার দেবী দুর্গার আশার বাহন গজ বা হাতি, যা শুভ লক্ষণ হিসেবে পরিচিত, আর বিদায় হবেন দোলায় বা পালকিতে, যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল এবং পাবনা 1 আসন থেকে বেড়া পৌরসভা সহ উপজেলার 4 ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সকাল 9টা থেকে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বাগেরহাট সদরের জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। দুপুর 1টা পর্যন্ত চলে কর্মসূচি। জেলার পাশাপাশি উপজেলার নির্বাচন অফিসের সামনেও চলে অবস্থান কর্মসূচি। এদিকে দুপুরে পাবনার বেড়া উপজেলা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন তারা। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। মুছাপুর রেগুলেটর নদী গর্ভে বিলীন হওয়ার পর থেকে ছোট ফেনী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ঝুঁকিতে রয়েছে ফেনীর 41,000 হেক্টর কৃষি জমি। ফেনী জেলা রিপোর্টার জমির বেগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট ফেনী নদীর ভাঙন রোধ ও সমুদ্রের নোনা পানির জোয়ার থেকে রক্ষায় 2006 সালে মুছাপুরের রেগুলেটর নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 2010 সালে। 2024-এ বন্যায় তা ভেঙে যায়। এরপর নদীর দুই পাড়েই শুরু হয় তীব্র ভাঙন। বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা ও উপাসনালয়। সোনাগাজী উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, বগাদানা ও চর মজলিশপুর ইউনিয়নের নদী তীরবর্তী 13 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি। ভাঙন ঠেকানোর কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মে, জুন, জুলাইতে কাজটা আরম্ভ হওয়ার কথা ছিল। এই যে ঠিকাদার, যেটা ঢাকা ঠিকাদার, এটা ওটার গাফিলতির কারণে, কাজে ধীরগতির কারণে আমাদের ভাঙনটা বেড়ে যাচ্ছে। স্থানীয় উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন, ওনার গাফিলতি আছে বলে আমি মনে করি। এই জন্য উনি
জুনের 24 তারিখে ভিজিট করার পরে অদ্যবধি পর্যন্ত চান্দলা বিষ্ণুপুরে কোনো এফেক্টিভ কাজ হয় নাই। ছোট ফেনী নদীর জোয়ারের পানির তোড়ে কাজিরহাট থেকে বাংলা বাজার পাকা সড়কের প্রায় আধা কিলোমিটার নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাজারের উত্তরাংশ। যাতায়াত ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার কৃষি নির্ভর ব্যবসায়ীরা। পুরা গ্রামের একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। এখানে অনেক ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির শুধুমাত্র বিটা আছে। তাদের বিটাটা যদি হারায় যায়, তারা যে কোথাও যায় যে আবার গড়বাড়ি করবে, তাদের ওই ক্ষমতা তাদের নাই। 1 মাস আগে এই বস্তাগুলো ভরা হয়েছে, এই বস্তাগুলো অন্তত দিয়ে দিলে তাইলে আমাদের এই বিটা বাড়ি রক্ষা হইতো। পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প জাতীয় নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পেয়েছে। এর কাজ শুরু হলে নদীর ভাঙন কবলিত অংশে স্থায়ী সুরক্ষা পাওয়া সম্ভব হবে। মুসাপুর রেগুলেটরের নির্মাণের জন্য যে প্রজেক্টটা হচ্ছে, রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে, সেক্ষেত্রে ভাঙন এমনি আগের চেয়ে প্রশমিত হবে। তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি, যাতে সেই জায়গাগুলো ওই প্রজেক্টের আওতায় প্রোটেকশন দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা পুরো ভাঙনটাই স্থায়ী প্রতিরক্ষার আওতায় নিয়ে আসতে পারব। স্থানীয়রা বলছেন, মুসাপুর রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙনে হারিয়ে যেতে পারে। মাছরাঙা, নিউজ ডেস্ক। চট্টগ্রামে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থ পাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে 23 বস্তার নথি জব্দ করা হয়। তিনি জানান, এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী জানান, চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেয়া 429 শিক্ষার্থীর মধ্যে নারী প্রার্থী 48 জন। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট রেজাল্ট সহ সব বিষয়ে যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। নোয়াখালী জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত ও র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে 7 দালাল আটক হয়েছে। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীদের দালালরা বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। এছাড়া রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আটক দালালকে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দালালদের কারাগারে পাঠানো হয়েছে। গণশুনানির মাধ্যমে জনগণকে তাৎক্ষণিক সেবা দেয়া বাংলাদেশে নতুন নয়। জেলা প্রশাসন সহ সরকারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে নিজ নিজ কার্যালয়ে গণশুনানি নিয়মিতই দেখা যায়। তবে এবার নিজ কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তর বা উপজেলা প্রশাসন অফিসে নয়, সরাসরি ইউনিয়ন পর্যায়ে গণশুনানি করে চমকে দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসক। মাঠ পর্যায়ে ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী নাজমুল সাদিকি। ক্যামেরায় সাথে ছিলেন রবিউল টিপু। পটিয়ার কুসুমপুরা গ্রামে গণশুনানিতে এলাকার রাস্তাঘাট, স্কুল ভবন, মাঠ, সীমানা দেয়াল সহ নানা সমস্যা আর অভিযোগ তুলে ধরছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা। এই সময় সবাইকে চমকে দিয়ে মাইক্রোফোন নিয়ে হঠাৎই কথা বলে উঠলেন এক নারী। জানালেন সরকারি কোনো সহায়তা না পাওয়ার বঞ্চনা ও কষ্টের কথা।
ভাই, কিচ্ছু না ভাই। কথা শুনে তাকে সামনে ডেকে নেন জেলা প্রশাসক। স্বাবলম্বী হওয়ার জন্য তাৎক্ষণিক নগদ 50,000 টাকা ভিক্ষুক পুনর্বাসন ফান্ড থেকে দেওয়ার নির্দেশ দেন। আজকে থেকে যে কোনো একটা সুবিধার আওতায় নিয়ে আসবেন, 50,000 টাকা তাকে দিয়ে দিন। ভূমিহীন ও বিধবা এই নারীর নাম রোকেয়া বেগম। ভিক্ষা করে চলে জীবন। জানালেন নিদারুণ কষ্টের কথা। চোখের পানিও আটকে রাখতে পারলেন না। সহায়তার সংবাদে জানান প্রশান্তির কথা। আর হনো সম্বল নাই, যতক্ষণ যাই ভাড়া ততক্ষণ খাইতারি তো আজি আসছি দি সাইজ করি হয়তো আজি আরে অফিসার হাতে যাই আজি আই এ কথা ব্যাগি হইম হাজ করে দিম কমিটি ফল হাত তো টাকা না হুজে হ্যাঁ খারা মাগে খাই দি হাত তো জিনিস হুজো কেন। গ্রামীণ জনপদের নানা অভিযোগ ও সমস্যার কথা অকপটে জানান অনেকে। খায়রুল্লাহ মিয়াজি সড়কটা শিক্ষার্থী আসতে পারে মতো সংস্কার করার জন্য আমি আবেদন জানাচ্ছি। আমি 1 বছর হয়েছে আগে পাইছি, 1 বছর হয়েছে টাকা পাই না। চট্টগ্রামের জেলা প্রশাসকও দেন সমাধান। নিজ অফিসের বাইরে প্রত্যন্ত এলাকায় গণশুনানির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণ ও সঠিক হাতে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ। চট্টগ্রামের সব উপজেলায় গণশুনানি কার্যক্রম চলবে জানান তিনি। টিভিসি টাইম কস্ট ভিজিট এটা কমাতে চাই, সেজন্য আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে 2টা করে ইউনিয়ন পরিষদে আমরা মুভ করব। এরই মধ্যে পটিয়া ও সীতাকুণ্ড এই দুটি উপজেলায় গণশুনানি হয়েছে। এই উদ্যোগকে অভাবনীয় বলছেন সাধারণ মানুষ। এটি অব্যাহত থাকলে প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে বলছেন তারা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিন্ডিকেটের জরুরি সভা চলছে। এদিকে এই কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনের সময় উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। সকাল থেকে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। গতরাতে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। উনি যাচ্ছিলেন বাসাতে দিয়েছে তালা থেকে উনি যাচ্ছেন রাতে কি বলে জুবারি ভবনে যে ঘেরাও করছে, কিভাবে অ্যাটাক করছে এটা তো আপনাদের মোবাইলে বা আপনাদের ক্যামেরাতেই ধারণ করা আছে। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের সুবিচার চেয়েই আমাদের আজকের কর্মসূচি। এই ধরনের কর্মকাণ্ডে যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। স্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি। এদিকে গেল মধ্যরাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিকেল থেকে সিন্ডিকেটের জরুরি সভা শুরু হয়েছে। এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা কম। থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় উজানের ঢল ও বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ ছোট বড় 8টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিন কম বেশি পানি বেড়েই চলছে। এদিকে সিরাজগঞ্জের টানা 8 দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর শহর রক্ষা বাঁধ পয়েন্ট এলাকায় পানি বেড়ে 91 সেন্টিমিটার দাঁড়িয়েছে। বৃষ্টিপাত না হলে আগামীকাল থেকে পানি কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি ওঠে, কোনো নেমবো চেয়ারম্যান আইসি না, কোনো খোঁজ খবর নেয় না। আমাদের যে পরিস্থিতি, যে অসুবিধা, রাস্তাঘাট বা রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যাওয়া আসা করা আমাদের খুবই সংকট বাজে যায়। লোকে দিয়ে যাইতে হয়, যে একটা ডাক্তারের কাছে যাইতে হলো লোকে দিয়ে যাইতে হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলি বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও প্রথম পক্ষের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয়রা জানায় নিহত শিউলি বেগম গ্রেফতারকৃত ফরিদের দ্বিতীয় স্ত্রী।
শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ফরিদ উদ্দিন শিউলিকে মারধর করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি। মরদেহ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায় ফরিদ ও তার ছেলে। আজ ভোরে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে নিহতের স্বামী ও তার ছেলে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। চুয়াডাঙ্গায় খায়রুল ইসলাম নামের ধর্ষণ মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, আসামি খায়রুল 2024 সালের 8 সেপ্টেম্বর 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে শহরের সুমির দিয়ায় নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এর রায় ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে 700 পিস ইয়াবাসহ রফিকুল ও হাসিবুল ইসলাম নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুপুরে পৌর শহরের অপরাজেয় 71 স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গি থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায়। রফিকুল মূল সড়ক এড়িয়ে ঠাকুরগাঁও শহরের কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশের কৌশলী পদক্ষেপে ধরা পড়ে রফিকুল ও তার সহযোগী হাসিবুল। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংবাদ, বাংলা ট্রিবিউন ও 21 টেলিভিশনের স্থানীয় সাংবাদিক লিয়াকত আলী বাদলকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর রুমে নিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও প্রধান নির্বাহীর অপসারণের দাবি জানান বিক্ষুব্ধরা। সম্প্রতি দৈনিক সংবাদে রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, 5 কোটি টাকা বাণিজ্যের পায়তারা শিরোনামে খবর প্রকাশ করা হয়। এর জের ধরে দুপুরে 7-8 জনের একটি দল জুলাই যোদ্ধার পরিচয়ে বাদলকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কক্ষে নিয়ে গালাগাল ও মারধর করে। গণমাধ্যম কর্মীরা পরে লিয়াকত আলী বাদলকে উদ্ধার করেন। সরবরাহ সংকট ও বৃষ্টির অজুহাতে বিভিন্ন জেলায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ক্রেতাদের দাবি, বাজার তদারকি নেই বলেই অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। গাইবান্ধার সবগুলো হাট বাজারে পেঁয়াজ মরিচের দাম ফের বেড়েছে। গতকাল প্রতি কেজি কাঁচামরিচ 180 থেকে 200 টাকা দরে বিক্রি হলেও আজ 10 টাকা বাড়িয়ে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। গতকাল প্রতি কেজি 70 থেকে 75 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। একই পরিস্থিতি সিরাজগঞ্জেও। জেলায় 3 দিনে কাঁচামরিচের দাম 7 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। তবে ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের হিলিতে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় এখানে কেজিতে 5 টাকা কমে 60 টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ বাসিন্দা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অন্তত 50 জন আহত। শুভ মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। মন্দির মণ্ডপে চণ্ডী পাঠ, তর্পণ বিসর্জন ও ঘট স্থাপন। ফেনীর মুছাপুর রেগুলেটর ভেঙে হওয়ায় ভাঙন বেড়েছে ছোট ফেনী নদীতে। তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ নিউজ শো দেখার আমন্ত্রণ রইল।